স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একটা ম্যানেজার দরকার। 300 টাকা মাইনে। কেমন, তাই তো? তারাও এই কথা বলেছিল। কারা? ওই আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। এই গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওই ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলে মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানেটারে জানি না। প্রত্যেকেই এসেছে আপনার মতো এই ঠিক শনিবারে, আর ঠিক সন্ধ্যে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন। জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছ্যাপ করে উঠল। জিজ্ঞেস করলাম, আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। এই অল্পদিন হলো এখানে এসে ওই বড় বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানা কানাঘোষও শুনছি। আজ পর্যন্ত গায়ের কেউ নাকি তাকে দেখেইনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাতেই তার ঘরে নাকি আলো জ্বলে। লোকজন কেউ দেখা যায় না। ও বাড়ি সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া বেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হওয়ার উপক্রম করল। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই, লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই তাহলে নিতান্তই যাবেন? সেই রকম তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোর দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যের পর সেদিকে কিন্তু কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলাম না, বললুম, মশাই মিথ্যে আমার ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে এই গোরস্থানে শুই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোক যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মিথ্যে আর কিছু বললেন না। দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানিক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালো, তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া শব্দ না পেয়ে ফটক ঠেলে ভেতরে ঢুকে গেলাম। আমার হাতে ছিল একটা হ্যারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলো। অনেক কাজের পুরনো বাগান। তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলেই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল নজরে পড়ে না, ঘাটগুলো ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও তথৈবচ। ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়ছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগে। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলো, বাড়ি থেকে আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলাম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরো ধুলো, একটা ময়না রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরা জীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের ওপর বসে আছে। তার বুকের সবকটা হাড় গোনা যায়। বুড়ো কথা বলল, ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোল। সে বলল, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? ও, আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্ত বাবুর কাছে গিয়ে রোভার হঠাৎ গড়গড় করে গর্জে উঠল। কৃতান্ত বাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ওকে সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিল। সে গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে তাড়িয়ে দিন। আমি বললাম, তাড়ালেও যাবে না। রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না, রাত্রেও আমার সঙ্গে ঘুমায়। রাতেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! অফ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোয় শুনে কৃতান্তবাবু এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারল না। খানিক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন,
আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরে তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পেছনে পেছনে অগ্রসর হল। মস্ত উঠোন ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠল। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকল, যে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একটা চৌকি, তার উপর বিছানা পাতা। তার একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছে, আর তার কঠোরাগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা চলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি তো জানতাম না। ভয়ানক। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আর দেখুন, রাতে এই ঘরের জানলাগুলো যেন খুলবেন না, একই তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ওধারে জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন যেগুলো রাতে মানুষ দেখতে বা শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসল। কৃতান্তবাবু বললেন, ওনার আর একটা কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাতে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার বিছানার উপর আবার সঙ্গেই শুয়েছিল। অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। যেন আমার গলার টিপে ধরে দুখানা লোহার বোতল শব্দ হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় অচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আনজানতে খুলে গেল। তারপরে ঘরময় খুব একটা ঝটাপটি ও গুড়ুগুড়ি শব্দ, কিন্তু তখন সেদিকে বল দেবার সময় আমার ছিল না। গলার টিপুনির ব্যথায় তখন আমি চমকে করছি। ব্যথা যখন একটু কমলো, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলো। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বাললো। কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভেতরে সেও নেই, বিছানার ওপর রোভারও নেই। রোভা, রোভা বলে অনেকবার ডাকলো, কিন্তু তার কোনো সাড়া পেল না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভেতরে তাকিয়ে দেখলো অন্ধকার যেন জমাট বেঁধে আসছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছে, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরে আর একটা দরজা আবিষ্কার করলো। ঠেলতেই সেটা খুলে গেল এবং বক করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলুটা তুলে ভালো করে দেখলো, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি আর মোনার মাথার খুলি ও রক্ত মাখা কাঁচা নাড়ি ভুঁড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মোনার মুন্ড ও মাটির উপর হাঁ করে রয়েছে। দুম বলে দরজাটা আবার বন্ধ করে দিই। এ আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি। আমার দল বন্ধ হয়ে আসতে না তো তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিল। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হু হু করে বৃষ্টি, চট করে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৌ বৌ বলে ঝোড়ো হাওয়া ছুটছে। কখনো মনে হয় একদল আঁতুরের শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে। কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল করে হাসছে। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। থেকে থেকে এক একটা আলিয়া আনাগন করছে। তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতন সরে সরে যাচ্ছে এবং বাগানের কোথা থেকে একটা বুড়ো বেড়াল একবারও না থেমে কি বল চেঁচাচ্ছে না। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব এসে জড়ো হয়েছে, না ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে? যা দেখছি, যা শুনছি, সমস্তই কি অলিক কল্পনা? হ্যাঁ, ও আবার কি ঘরের দরজা এই ফেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার উপাসে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার সে দরজা ঠেললো, ওর সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপর আবার দরজার উপর ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে কেউ কেউ করে কুকুরের ডাক। লক্ষ্মী বেড়ে, এই যে আমার গোবরের ডাক,
ছুটে গিয়ে দরজা খুলে দিতে রোভার এসে এক লাফে আমার মুখের উপর ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভূতুড়ে পরিতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরে বাগান থেকে অনেক লোকের গলাপে। জানলার ধারে গিয়ে দেখি 6-7টা লণ্ঠন নিয়ে 14-15 জন লোক বাড়িতে গিয়ে আসছে। তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতর সেই স্টেশন মাস্টারকে যখন দেখি তখন আর বুঝতে বাকি রইল না যে থানায় খবর দিয়েছেন তিনি। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে উত্তেজিত স্বরে গোলমাল করছে। ব্যাপারকে ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখুন জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। আর চোখ দুটো কপালে উঠেছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্ত বাবু আর ইহলোকে বর্তমান, এবং কৃতান্ত বাবুর গলায় মস্ত একটা গর্ত, তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার উঁটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরী মৃতদেহের উপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, কোনোই সন্দেহ নেই, এ হচ্ছে এই গায়ের ভূপন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভূপন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চলে গিয়েছিল।